ভূগোল ও পরিবেশ ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল সম্পর্কে আমি তোমাদেরকে পড়াবো। এর আগে এই বায়ুমণ্ডলে মহাসাগরীয় পৃথিবীর মহাসাগরের শীতল স্রোত এবং উষ্ণ স্রোত সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে সমুদ্র স্রোতের কারণ, ফলাফল, প্রভাব দুটো একই জিনিস। পরীক্ষার হলে কখনো ফলাফল লেখা থাকে, কখনো প্রভাব লেখা থাকে, বর্ণনা করো। এই বিষয়টার আলোকে আমি আজকে পড়াবো। তোমাদের বাড়ির কাজ থাকবে, আমাদের এক্সাম্পল থাকবে সমুদ্র স্রোতের কারণ, ফলাফল বা প্রভাব বর্ণনা করো। আমি যেহেতু এই বিষয়ের আলোকে তোমাদেরকে আজকে পড়াবো, তাই আমি বাড়ির কাজটা প্রথমে দিয়ে দিয়েছি, যেন তোমার মনোযোগের সাথে প্রথম ক্লাসটা তোমরা ভালো করে খেয়াল করো। দেখো, আমি এর আগেই বলেছি পৃথিবীর মহাসাগরীয় স্রোত, সমগ্র মহাসাগরের স্রোতকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শীতল স্রোত আর একটা হচ্ছে উষ্ণ স্রোত। এই শীতল স্রোত আর উষ্ণ স্রোত সমগ্র পৃথিবীতে, মানে পৃথিবীর 5টি মহাসাগরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো একটি শীতল স্রোত শীতল নাম নিয়ে সে চলতে শুরু করে, যখন সে উষ্ণ এলাকাতে প্রবেশ করে সকল সে উষ্ণ স্রোত নামে পরিচিতি লাভ করে। এইভাবে সাগর বা মহাসাগরের পৃষ্ঠভাগের পানি, তাপমাত্রাজনিত পার্থক্য, ঘনত্বের পার্থক্য, পৃথিবীর গতি, বায়ু প্রবাহ বিভিন্ন কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই মহাসাগরীয় স্রোতটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। পৃথিবীর এই নিয়মিত পানি প্রবাহের উপর মানুষ, বিভিন্ন মহাদেশ, জাহাজ চলাচল এর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এবার আসো, আমি মহাসাগরীয় স্রোতগুলোর ভিতরে মহাসাগরীয় স্রোতগুলোর যে কারণ, কেন মহাসাগরীয় স্রোত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। আমার প্রথম কারণ হচ্ছে বায়ু প্রবাহ। দেখো, আমরা জানি বায়ু প্রবাহ পৃথিবীর বিভিন্ন বলয়, এক বলয় থেকে অন্য বলয়ে তাপমাত্রার পার্থক্যের কারণে এবং বিভিন্ন ধরনের বায়ুর চাপের পরিবর্তনের কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বায়ুগুলো প্রবাহিত। মহাসাগরীয় উপরিভাগ দিয়ে যখন এই বায়ুগুলো প্রবাহিত হয়, তখন মহাসাগরের উপরের পৃষ্ঠভাগে স্রোতের সৃষ্টি হয়। এই বায়ুগুলোর মধ্যে আমার রয়েছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু প্রবাহিত হওয়ার কারণে আমার মহাসাগরীয় স্রোতগুলোর দিকের পরিবর্তন ঘটে। নিয়ত বায়ুগুলোর মধ্যে আছে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এই মূল বায়ুগুলো পৃথিবীর উপরিভাগ দিয়ে যখন চলাচল করে এবং পৃথিবীর উপরিভাগ পৃষ্ঠভাগ পেয়ার হয়ে সেজন্য সাগর মহাসাগরের উপর দিয়ে চলাচল শুরু করে, তখন মহাসাগরে এটা যদি আমার ওয়াটার বডি হয়, তাহলে যখন এই বায়ু এই দিকে প্রবাহিত হতে থাকবে, তখন এই বায়ুর সাথে সাথে এই স্রোতের দিকগুলো স্রোত ওই দিকে পরিবর্তিত হতে থাকবে। বঙ্গোপসাগর এবং ভারতীয় মহাসাগরে মৌসুমী বায়ু দিক পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতেরও দিক পরিবর্তন হয়ে থাকে। তাহলে মহাসাগরের স্রোতের প্রথম কারণ আমি পেলাম বায়ু প্রবাহ অথবা নিয়ত বায়ু প্রবাহ। তার পরবর্তীতেই আমি আসি পৃথিবীর আণবিক গতি। 2 নম্বরে পৃথিবীর আণবিক গতি। আমরা জানি পৃথিবী নিজ অক্ষরেখার উপরে 24 ঘন্টায় একবার ঘুরে এবং 365 দিন 48 মিনিট 47 সেকেন্ডে সমগ্র সূর্যকে প্রদক্ষিণ করে। একবার বছরে সূর্যকে ঘুরে আসে, নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণের পাশাপাশি নিজের অক্ষের উপরে 24 ঘন্টায় সে একবার ঘোরে। এই যে নিজে অক্ষরেখার উপরে একবার ঘোরা, এটাকে বলা হয় আণবিক গতি। এই আণবিক গতি আমরা খালি চোখে দেখতে পাই না। এই আণবিক গতি এত বেশি, প্রতি সেকেন্ডে প্রায় 35 কিলোমিটার।
গতিতে পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘুরছে। তো আসো এই আনি গতির কারণে পৃথিবীর স্রোতের পরিবর্তন হয়। আমরা যদি এটাকে পৃথিবী কল্পনা করি, এটা হচ্ছে আমার নিরক্ষরেখা 0 ডিগ্রি। আনি গতিতে যখন সমুদ্র স্রোত নিরক্ষরেখা অতিক্রম করে, এটা যদি আমার উত্তর গোলার্ধ, এটা যদি আমার দক্ষিণ গোলার্ধ হয়, তাহলে এটা উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। আনি গতির কারণে ফ্যারাডের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, এবং যখন কোনো উত্তর প্রান্ত থেকে কোনো সমুদ্র স্রোত দক্ষিণ প্রান্তে প্রবেশ করে, তখন তা বাম দিকে বেঁকে যায়। বাম দিকে বেঁকে যাওয়া হচ্ছে এই দিকে বেঁকে যাওয়া। অর্থাৎ ফ্যারাডের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। খেয়াল করে দেখো, এই স্রোতটা ডান দিকে বেঁকে যখন আবার নিরক্ষরেখা প্রবেশ করে, তখন সে আবার এইদিকে বাম দিকে বেঁকে যাচ্ছে, আবার উত্তর গোলার্ধ পার হয়ে সে ডান দিকে বেঁকে যাচ্ছে। নম্বরে আসো তাপমাত্রার পার্থক্য। তুমি আরেকটা দিতে পারো উষ্ণতার পার্থক্য। তাপমাত্রা আর উষ্ণতা বলতে বোঝায়, উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ একটা বস্তুকে বিষয়গুণ তাপ দেওয়া হলে সেই বস্তু উষ্ণতা লাভ করে। এবার আসো উষ্ণতার কারণে পৃথিবীর স্রোতের পার্থক্য হয়। তাপমাত্রার কারণে বা পানির তাপমাত্রার কারণে পৃথিবীর সমুদ্র স্রোতে পরিবর্তন হয় সাগর মহাসাগরে। দেখো, আমরা জানি সবসময় পানি যখন উষ্ণ হয় তখন তা হালকা হয়ে যায়। পানি উষ্ণ হলে তখন তা হালকা হয়ে যায়। এই হালকা পানি হালকা হলে পানি উপরের দিকে উঠে যায়, ঠিক পানি যখন হালকা হবে তখন পানি উপরের দিকে উঠে যাবে এবং তা দুই পাশে ছড়িয়ে পড়বে। ঠিক একইভাবে পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল ঠান্ডা ভারী পানি পৃষ্ঠপ্রবাহ উঠলে গতি পরিবর্তন করে পানির ধর্ম হচ্ছে ভারসাম্য রক্ষা করা। যখন এই উষ্ণ পানি তার দিক পরিবর্তন করবে, সে দুই পাশে ছড়িয়ে পড়বে, স্ফীত হয়ে সে দুই পাশে সরে যাবে। এই পানি ভারসাম্য রক্ষা করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল পানি সেই উষ্ণ পানির খালি জায়গাটা সামঞ্জস্য রক্ষা করার জন্য, সমতা রক্ষা করার জন্য সে অন্তঃপ্রবাহ হবে। কিভাবে? এটা হচ্ছে উষ্ণ স্রোত। এটা হচ্ছে শীতল স্রোত। এটা শীতল স্রোত। এভাবে উষ্ণ স্রোত এবং উষ্ণ স্রোত দুই পাশে ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী এলাকা থেকে যে ঠান্ডা এবং শীতল পানি অন্তঃপ্রবাহ হবে সেই দিকে প্রবাহিত হবে। এভাবে উপরিভাগে পৃষ্ঠ স্রোত এবং তোমার নিম্নগামী স্রোতের সৃষ্টি হবে। পৃথিবীর বড় বড় স্রোতগুলো এই যে তোমার তাপমাত্রার পার্থক্যের কারণে এবং উষ্ণতার পার্থক্যের কারণে পৃথিবীর বড় বড় স্রোতগুলোর সৃষ্টি হয়। এবার আসো আমার লবণাক্ততার পার্থক্য। আমরা জানি
দেখো লবণাক্ততার পার্থক্য, যদি আমরা লবণাক্ততার কথা চিন্তা করি, স্বাভাবিকভাবে অধিক লবণযুক্ত পানি হয় ভারী এবং অল্প লবণযুক্ত পানি হয় হালকা। হালকা পানির ধর্ম হচ্ছে সে উপরে থাকবে, হালকা পানির ধর্ম হচ্ছে কি সে উপরের দিকে থাকবে, এবং ভারী পানির ধর্ম হচ্ছে সে নিচের দিকে থাকবে। যখন কোনো এলাকায় তোমার পানির লবণাক্ততা কমে যাবে তখন সেই পানি হালকা হয়ে যাবে, সে দুই পাশে কম লবণাক্ত পানি দুই পাশে ছড়িয়ে যাবে। কম লবণাক্ত পানি দুই পাশে ছড়িয়ে যাবে, আর এই যে বেশি লবণাক্ত পানি পৃষ্ঠপ্রবাহ, কারণ যেটা বেশি লবণাক্ত সেটা স্বাভাবিকভাবেই ভারী। যেটা বেশি লবণাক্ত পানি সেটা স্বাভাবিকভাবে ভারী, সেটা নিচের দিকে প্রবাহিত হবে, এবং যেটা কম লবণাক্ত পানি সেটা পৃষ্ঠপ্রবাহ দিয়ে উপরিভাগ দিয়ে সেটা প্রবাহিত হবে। এভাবে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী স্রোতের সৃষ্টি হবে। যতক্ষণ না পর্যন্ত এই লবণের ভারসাম্য রক্ষা হবে, দুইটা লবণাক্ততা সমান হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই স্রোত চলতেই থাকবে। এবার আসো সমুদ্রের গভীরতার পার্থক্য। সমুদ্রের গভীরতার পার্থক্য। আমি যখন স্কুল লাইফে ছাত্র ছিলাম, আমার এসএসসি পরীক্ষায় আমার মহাসাগরের স্রোতের কারণে ফলাফলে প্রশ্নটা এসেছিল। আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল, তখন থেকে এই পর্যন্ত এখনো এক বছর এদিক সেদিক করে এই মহাসাগরীয় স্রোতের কারণে ফলাফলে প্রশ্নগুলো আসে। দেখো এটা যদি আমার একটা জলভাগ হয়, স্বাভাবিকভাবে এটা আমার একটা জলভাগ, এটা হচ্ছে জলভাগের নিচে আমার স্থলভাগ, এটা হচ্ছে গভীর শূন্য, এটা হচ্ছে গভীর শূন্য। তারপরে দেখো আমার যদি এখানে সূর্যের অবস্থান থাকে, যখন আমার সূর্যের অবস্থান থাকবে, খেয়াল করো আমার সূর্যালোক এইখানে বেশি পাচ্ছে, আর এই জায়গাটাতে আমার নিচ পর্যন্ত সূর্যের তাপমাত্রা ভালোভাবে প্রবেশ করতেছে না। আমার এই পর্যন্ত পানির তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে আমার থাকবে সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস। দেখো কম গভীরতায় সূর্যের তাপ সে বেশি পাচ্ছে, বেশি গভীরতায় সূর্যের তাপ সে কম পাচ্ছে। যখন সে সূর্যের তাপ বেশি পাবে, এই এলাকার পানি স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জায়গার পানি স্বাভাবিকভাবে এটা কি থাকবে, ভারী থাকবে। হালকা হলে সে সরে যাবে, হালকা হলে সে সরে যাবে। ঠিক একইভাবে এই যে দূরবর্তী যেখান থেকে সূর্যের আলো তীব্রভাবে পাচ্ছে এবং গভীরতা কম, এই এলাকার পানি তোমার স্বাভাবিকভাবে এটা উপরের দিকে উঠে আসবে, আর এই যে নিচের পানি এটা তার ভারসাম্য রক্ষা করার জন্য সে পৃষ্ঠপ্রবাহ রূপে উপরের দিকে, তার ভারী পানি হালকা পানি সরে যাবে, ভারী পানি সেদিকে প্রবেশ করবে। এভাবে সমুদ্র স্রোতের তাপমাত্রা পার্থক্যের কারণে অন্তঃপ্রবাহ এবং পৃষ্ঠপ্রবাহ রূপে আরেক ধরনের স্রোতের সৃষ্টি হবে। খেয়াল করো মহাসাগরে যত স্রোত হয়, যতগুলো স্রোত হয়, 100 মিটারের মধ্যে তার স্রোতের বেগ সবচেয়ে বেশি থাকে। 100 মিটারের মধ্যে স্রোতের বেগ সবচেয়ে বেশি থাকে, বেশি। 100 মিটারের পর স্রোতের বেগ কমে যায়। পৃথিবীর যে কোনো মহাসাগরে, 5টি মহাসাগরের মধ্যে তার স্রোতের বেগ সবচেয়ে বেশি হবে প্রথম 100 মিটার গভীরতার ভিতরে,
তার স্রোতের বেগটা সবচেয়ে বেশি হবে। 100 মিটারের পরে স্রোতের বেগ আস্তে আস্তে কমতে থাকে। পাঁচ নাম্বার, মেরু অঞ্চলের বরফ গলন। দেখো, মেরু অঞ্চলে আমরা জানি পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে সমুদ্রের পানি বড় বড় বরফখণ্ডে তোমার শীতল হয়ে বরফ আকার ধারণ করে আছে। তাপমাত্রা পার্থক্য হলে যখন বরফগুলো গলে যায় তখন মহাসাগরীয় স্রোতের দিক পরিবর্তন হয় এবং মহাসাগরীয় স্রোতের সৃষ্টি হয়। দেখো 6 নম্বরে আমার আছে স্থলভাগের অবস্থান। স্থলভাগের অবস্থান আমি জানি পৃথিবীর মহাসাগরগুলো আমার জলভাগ দিয়ে ঢুকতে থাকে। ঠিক একইভাবে এই জলভাগ করো, যখন কোনো স্রোত এই স্থলভাগে এসে খুব বাধাপ্রাপ্ত হয়, স্থলভাগে এসে যখন এই কোনো স্রোত বাধাপ্রাপ্ত হয় স্বাভাবিকভাবে সেই স্থলভাগকে সামনে রেখে দুই দিক দিয়ে প্রবাহিত হবে, তোমার দক্ষিণ আমেরিকার সেন্ট্রাল কন্ট্রিতে যখন নিরক্ষীয় স্রোত এই সেন্ট্রাল কন্ট্রিতে বাধাপ্রাপ্ত হয়, এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল কন্ট্রি। মনে রেখো, এই সেন্ট্রাল কন্ট্রিতে এসে বাধাপ্রাপ্ত হয় তখন দুইটা স্রোতের সৃষ্টি হয়। আরেকটা তোমার শীতল স্রোতের দিকে প্রবাহিত হতে থাকে, এগোতে থাকে, আরেকটা উষ্ণ উপসাগরীয় স্রোতের দিকে এগোতে থাকে। নিরক্ষীয় স্রোতটা এখানে সেন্ট্রাল কন্ট্রিতে বাধাপ্রাপ্ত হয়ে একটা পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উপসাগরীয় উত্তর দিকে উপসাগরীয় স্রোতে প্রবেশ করে, আরেকটা পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে শীতল স্রোতের দিকে এগোতে আবার আটলান্টিক মহাসাগরের স্রোতের সাথে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতের সাথে মিশে যায়। এভাবে স্থলভাগের কারণে মহাসাগরের স্রোতে দিক পরিবর্তন হয় এবং গতিপথে পরিবর্তন হয়। এবার আসো উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের প্রভাব। মহাসাগরীয় স্রোতের প্রভাব দেখো, আমরা সবসময় জানি যে পৃথিবীর দুই ধরনের স্রোত, শীতল স্রোত এবং উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত জাহাজ চলাচলের জন্য উপযোগী, শীতল স্রোত জাহাজ চলাচলের জন্য হুমকিস্বরূপ। কারণ উষ্ণ স্রোতে কোনো বড় বা হিমশৈল ভাসে না, কিন্তু শীতল স্রোতে বড় বড় বরফখণ্ড হিমশৈল ভেসে থাকে। জাহাজ চলাচলের পথে জাহাজ যদি সেই হিমশৈলের সাথে ধাক্কা খায় বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই কারণেই 1912 সালে তোমার ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে টাইটানিক যখন যাত্রা করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে এক বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজটা ডুবে যায়। সমগ্র পৃথিবীর যে মহাসাগরীয় রূপগুলো আছে যেখান দিয়ে জাহাজ চলাচল করে, এখানে উষ্ণ জল যেই জায়গাটাতে পাওয়া যায়, যেখানে জায়গায় উষ্ণ স্রোত, সেই জায়গাতে স্বাভাবিকভাবেই জাহাজের গতিবেগ থাকে বেশি। যে এলাকাটাতে স্রোত শীতল স্রোত বা ঠান্ডা, সেই এলাকাতে জাহাজের গতিবেগ কম থাকে এবং জাহাজ তুলনামূলক একটু বেশি সময় নিয়ে চলাচল করে। তারপরে আসো উষ্ণ স্রোতের কারণে কোনো এলাকা মহাসাগরীয় স্রোতের এই উষ্ণ মহাসাগরীয় স্রোতের কারণে কোনো এলাকার জলবায়ু পরিবর্তিত হয়। যেমন বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো উষ্ণ স্রোতের কারণে বা এই সমুদ্রের পানি উষ্ণ হওয়ার কারণে আমাদের এখানে মেঘ বা বৃষ্টিপাত এগুলো হয়, জলবায়ু স্বাভাবিক, উষ্ণ এবং আর্দ্র, চরম কোনো জলবায়ু এখানে দেখা যায় না। ঠিক একইভাবে কানাডা, তোমার হচ্ছে ফ্লোরিডা, আমেরিকা, এইসব এলাকায় শীতল স্রোতের প্রভাবে সেই এলাকাগুলো তোমার সমুদ্র উপকূলীয় এলাকাগুলো প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা একটু আগেই বলেছি যে তোমার মহাসাগরীয় স্রোত শীতল স্রোত দিয়ে জাহাজ চলাচল নিরাপদ না, উষ্ণ স্রোত দিয়ে জাহাজ চলাচল নিরাপদ। উষ্ণ স্রোত উপকূলীয় স্রোত এলাকায় স্বাভাবিকভাবে তোমার বৃষ্টিপাত বেশি হয়। শীতল স্রোত যে জায়গাতে শীতল বা বরফ জমে থাকে সেই জায়গাতে সাধারণত বৃষ্টিপাত হয় না। এবং তোমার হচ্ছে পোর্টগুলা, সি পোর্টগুলা, সেখানে সারা সমুদ্র বন্দরগুলা সারা বছরই অন্তত 9 মাস তোমার বরফ দিয়ে ঢাকা থাকে, জাহাজ চলাচলের সমস্যার সৃষ্টি হয়। দেখো, কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি, শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলনস্থলে সেখানে কুয়াশা এবং বড় ধরনের ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতার মগ্নচড়া সৃষ্টি, যেখানে উষ্ণ স্রোত শীতল স্রোত মিলিত হয় সেখানে বিভিন্ন ধরনের হিমশৈল, বালি, কাকর এবং শৈবাল জমে এক ধরনের মগ্নচড়া সৃষ্টি হয় এবং মাছের খাদ্য তৈরি হয়। সেখানে প্রচুর পরিমাণে মাছের খাদ্য পাওয়া যায়। এই মাছের খাদ্যের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাঙ্কটন। এই প্লাঙ্কটন এখানে অনেক বেশি জন্মে। এই কারণে এই এলাকাতে তোমার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং এই জায়গাটা মাছ শিকারের জন্য বিখ্যাত। তোমার নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল, জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়। এখানে বড় বড় মগ্নচড়া তৈরি হয়েছে। এবার আসো হিমশৈলের আঘাতে বিপদ। একটু আগেই বলেছি 1912 সালে প্রথম যাত্রাতেই টাইটানিক জাহাজ একটা বড় বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। তো তোমাদের আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা নিচ্ছি। তোমাদের পড়া থাকবে, এসডব্লিউ থাকবে মহাসাগরীয় স্রোত বা সমুদ্র স্রোতের কারণ, ফলাফল বা প্রভাব বর্ণনা করো। তোমরা এটা সুন্দর করে পড়ে এটা নোট আকারে তৈরি করে তুলবে। বইয়ের মধ্যে যতটা ডিটেলস আছে তোমরা ততটা ডিটেলস লিখতে পারবে না, কিন্তু এটাকে আর ছোট ছোট করে মানে এই প্রত্যেকটা পয়েন্ট আঁকতে হবে। পয়েন্টের ভিতরে বিবরণগুলো একটু ছোট করে এটা তোমরা নিয়ে আসবা। যখন স্কুল খুলবে আমি তোমাদের এই বাড়ি কাজটা চেক করবো। আজকে এই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি।